নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ চতুর্থ প্রবন্ধ। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ চতুর্থ প্রবন্ধ। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। আবার পালামৌর কথা লিখিতে বসিয়াছি, কিন্তু ভাবিতেছি এবার কি লিখি। লিখিবার বিষয় এখন তো আর কিছুই মনে হয় না, অথচ কিছু না কিছু লিখিতেই হইতেছে। বাঘের পরিচয় আর ভালো লাগে না, পাহাড় জঙ্গলের কথাও হইয়া গিয়াছে। তবে আর লিখিবার আছে কি? পাহাড় জঙ্গল বাঘ এই লইয়াই পালামৌ। যে সকল ব্যক্তিরা তথায় বাস করে তাহারা জঙ্গলি, কুৎসিত, কদাকার জানোয়ার, তাদের পরিচয় লেখা বৃথা। কিন্তু আবার মনে হয় পালামৌ জঙ্গলে কিছুই সুন্দর নেই। এ কথা বলিলে আমায় লোকে কি বিবেচনা করিবে? সুতরাং পালামৌ সম্বন্ধে দুটো কথা বলা আবশ্যক। একদিন সন্ধ্যার পর চিক পর্দা ফেলিয়া তাঁবুতে একা বসিয়া সাহেবী ঢঙে কুক্কুরি লইয়া ক্রীড়া করিতেছি। এমতো সময়ে একজনকে আসিয়া বাহির হইতে আমাকে ডাকিল, খাঁ সাহেব। আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। এখন হাসি পায়, কিন্তু তখন বড়ই রাগ হইয়াছিল। রাগ হইবার অনেক কারণও ছিল। কারণ নম্বর 1, আমি মান্য ব্যক্তি, আমাকে ডাকিবার সাধ্য কাহার? আমি যাহার অধীন অথবা যিনি আমা অপেক্ষা অতি প্রধান, কিংবা যিনি আমার বিশেষ আত্মীয়, কেবল তিনি আমাকে ডাকিতে পারেন। অন্য লোক শুনুন বলিলে সহ্য হয় না। কারণ নম্বর 2 যে আমাকে খাঁ সাহেব বলিয়াছে, বরং খাঁ বাহাদুর বলিলে কতক সহ্য করিতে পারিতাম। ভাবিতাম হয়তো লোকটা আমাকে মুসলমান বিবেচনা করিয়াছে, কিন্তু পদের অগৌরব করে নাই। খাঁ সাহেব অর্থে যাহাই হোক, ব্যবহারে তাহা আমাদের বোসমশাই বা দাসমশাই অপেক্ষা অধিক মান্যের উপাধি নহে। হারম্যান কোম্পানি যার কাপড় সেলাই করে, ফরাসি দেশে যাহার জুতো সেলাই হয়, তাহাকে বোসমশাই বা দাসমশাই বলিলে সহ্য হইবে কেন? বাবু বলিলেও মন উঠে না। অতএব স্থির করিলাম এই ব্যক্তি যেই হোক আমাকে তুচ্ছ করিয়াছে, আমাকে অপমান করিয়াছে। সেই মুহূর্তে তাহাকে ইহার বিশেষ প্রতিফল পাইতে হইত। কিন্তু হারামজাদ, বজ্জাত প্রভৃতি সাহেব সুলভ গালি ব্যতীত তাকে আমি আর কিচ্ছু দিই নাই। এই আমার বাহাদুরি। বোধহয় সে রাত্রে বড় শীত পড়িয়াছিল, তাই তাঁবুর বাহিরে যাইতে সাহস করি নাই। আগন্তুক গালি খাইয়া আর কোনো উত্তর করিল না, বোধহয় চলিয়া গেল। আমি চিরকাল জানি, যে গালি খায় সে হয় ভয় মিনতি করে, নতুবা গালি অকারণে দেওয়া হইয়াছে প্রতিপন্ন করিবার নিমিত্ত তর্ক করে। তাহা কিছুই না করায় আমি ভাবিলাম এই ব্যক্তি চমৎকার লোক। সেও হয়তো আমাকে ভাবিল চমৎকার লোক। নাম জানে না, পদ জানে না, কি বলিয়া ডাকিবে তাহা জানে না। সুতরাং দেশীয় প্রথা অনুসারে সম্ভ্রম করিয়া খাঁ সাহেব ডাকিয়াছে। তার উত্তরে যে হারামজাদ বলিয়া গালি দেয়, তাহাকে চমৎকার লোক ব্যতীত আর কি বা মনে করিবে? দণ্ডের পর আমার খানসামা বাবু তাঁবুর দ্বারে আসিয়া ঈষৎ কণ্ঠকুণ্ডয়ন শব্দ দ্বারা আপন আগমন বার্তা জানাইল। আমার তখনও রাগ আছে। খানসামা বাবুও তাহা জানিত, এই জন্য কলিকা হস্তে তাঁবুতে প্রবেশ করিল, কিন্তু অগ্রসর হইল না। দ্বারের নিকট দাঁড়াইয়া অতি গম্ভীর ভাবে কলিকায় ফুঁ দিতে লাগিল।
আমি তাহার মুখের প্রতি চাহিয়া ভাবিতেছি কতক্ষণে কলিকা আলবোলায় বসাইয়া দিবে। এমন সময় দ্বারের পার্শ্বে কিছু একটা নড়িল। চাহিয়া দেখিলাম সেদিকে কিছুই নাই, কেবল নীল আকাশে নক্ষত্র জ্বলিতেছে। তাহার পরেই দেখি দুটি অস্পষ্ট মনুষ্য মূর্তি দাঁড়াইয়া আছে। টেবিলের বাতি সরাইলাম, আলোক তাহাদের অঙ্গে পড়িল। একটি বৃদ্ধ, আবক্ষ শ্বেত শশ্রুতে পরিপ্লুত, মাথায় প্রকাণ্ড পাগড়ি। তাহার পার্শ্বে একটি স্ত্রীলোক, বোধহয় যেন যুবতী। আমি তাহাদের প্রতি চাহিবা মাত্র উভয়ে দ্বারের নিকট অগ্রসর হইয়া জোর হস্তে নত শিরে আমায় সেলাম করিয়া দাঁড়াইল। যুবতীর মুখ দেখিয়া বোধ হইল যেন বড় ভয় পাইয়াছে, অথচ ওষ্ঠে ঈষৎ হাসি আছে। তাহার যুগ্ম ভ্রু দেখিয়া আমার মনে হইল যেন অতি ঊর্ধ্বে নীল আকাশে কোনো বৃহৎ পক্ষী পক্ষ বিস্তার করিয়া ভাসিতেছে। আমি অনিমিষ লোচনে সুন্দরী দেখিতে লাগিলাম। কেন আসিয়াছে, কোথায় বাড়ি, এ কথা তখন মনে আসিল না। আমি কেবল তাহার রূপ দেখিতে লাগিলাম। তাহাকে দেখিয়াই প্রথমে একটি রূপবতী পক্ষিনী মনে পড়িল। গেঙ্গোখালী মোহনায় যেখানে ইংরেজরা প্রথম উপনিবাস স্থাপন করে, সেইখানে একদিন অপরাহ্নে বন্দুক স্কন্ধে পক্ষী শিকার করিতে গিয়াছিলাম। তথায় কোনো বৃক্ষের শুষ্ক ডালে একটি ক্ষুদ্র পক্ষী অতি বিষণ্ণভাবে বসিয়াছিল। আমি তাহার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। আমায় দেখিয়া পক্ষী উড়িল না, মাথা হেলাইয়া আমায় দেখিতে লাগিল। ভাবিলাম জংলি পাখি হয়তো কখনো মানুষ দেখে নাই, দেখিলে বিশ্বাসঘাতককে ঠিক চিনিত। চিনাইবার নিমিত্ত আমি হাসিয়া বন্দুক তুলিলাম, তবু পক্ষী উড়িল না, বুক পাতিয়া আমার মুখ প্রতি চাহিয়া রহিল। আমি অপ্রতিভ হইলাম। তখন ধীরে ধীরে বন্দুক নামাইয়া অনিমিষ লোচনে পক্ষীকে দেখিতে লাগিলাম। তাহার কি আশ্চর্য রূপ! সেই পক্ষিণীতে যেই রূপরাশি দেখিয়াছিলাম, এই যুবতীতে ঠিক তাহাই দেখিলাম। আমি কখনো কবির চক্ষে রূপ দেখি নাই, চিরকাল বালকের মতো রূপ দেখিয়া থাকি। এই জন্য আমি যাহা দেখি তাহা অন্যকে বুঝাইতে পারি না। রূপ যে কি জিনিস, রূপের যে কি আকার, শরীরের কোন কোন স্থানে তাহার বাসা, এ সকল বার্তা আমাদের বঙ্গকবিরা বিশেষ জানেন। এই জন্য তাহারা অঙ্গ বাছিয়া বাছিয়া বর্ণনা করিতে পারেন। দুর্ভাগ্যবশত আমি তাহা পারি না। তাহার কারণ আমি কখনো অঙ্গ বাছিয়া রূপ তল্লাশ করি না। আমি যে প্রকারের রূপ দেখি, নির্লজ্জ হইয়া তাহাই বলিতে পারি। একবার আমি 2 বৎসরের একটি শিশু গৃহে রাখিয়া বিদেশে গিয়াছিলাম। শিশুকে সর্বদাই মনে হইত, তাহার ন্যায় রূপ আমি কাহারও আর দেখিতে পাইতাম না। অনেকদিন পর একটি ছাক শিশুতে সেই রূপরাশি দেখিয়া আহ্লাদে তাহাকে বুকে করিয়াছিলাম। আমার সেই চক্ষু, আমি রূপরাশি কি বুঝিব। তথাপি যুবতীকে দেখিতে লাগিলাম। বাল্যকালে আমার মনে হইত যে ভূত প্রেত যে প্রকার নিজে দেহহীন অন্যের দেহে আবির্ভাবে বিকাশ পায়, রূপও সেই প্রকার অন্য দেহ অবলম্বন করিয়া প্রকাশ পায়। কিন্তু প্রভেদ এই যে ভূতের আশ্রয় কেবল মনুষ্য, বিশেষত মানবী, কিন্তু বৃক্ষ, পল্লব, নদ, নদী প্রভৃতি সকলেই রূপ আশ্রয় করে। যুবতীতে যে রূপ, লতায়ও সেই রূপ, নদীতেও সেই রূপ, পক্ষীতে সেই রূপ, ছাগেও সেই রূপ। সুতরাং রূপ এক, তবে পাত্রভেদ। আমি পাত্র দেখিয়া ভুলি না, দেহ দেখিয়া ভুলি না, ভুলি কেবল রূপে। সে রূপ লতায় থাক অথবা যুবতীতে থাক, আমার মনের চক্ষে তাহার কোনো প্রভেদ দেখি না। অনেকের এই প্রকার রুচি বিকার আছে, যাহারা বলেন যুবতীর দেহ দেখিয়া ভুলিয়াছেন, তাহাদের মিথ্যা কথা। আমি যুবতীকে দেখিতেছি। এমতো সময় আমার খানসামা বাবু বলিল, এরা বাই, এরাই তখন খাঁ সাহেব বলিয়া ডাকিতেছিল।
শুনিবা মাত্র আবার আমার রাগ পূর্বমতো গর্জিয়া উঠিল। চিৎকার করিয়া আমি তাহাদের তাড়াইয়া দিলাম। সেই অবধি আর তাহাদের কথা কেহ আমায় বলে নাই। পরদিবস অপরাহ্নে দেখি একটি বটতলায় ছোট বড় কতগুলি স্ত্রীলোক বসিয়া আছে। নিকটে দুই একটা বেত ঘোড়া চড়িতেছে। জিজ্ঞাসা করে জানিলাম তাহারাও বাই। ব্যয় লাঘব করিবার নিমিত্ত তাহারা পালামৌ দিয়া যাইতেছে। এই সময় পূর্বরাত্রের বাইকে আমার স্মরণ হল। তাহার গীত শুনিব মনে করিয়া তাহাকে ডাকিতে পাঠাইলাম, কিন্তু লোক ফিরিয়া আসিল। সে বলিল যে অতি প্রত্যুষে তারা কোথাও চলিয়া গিয়াছে। আমি আর কোনো কথা কহিলাম না দেখিয়া একজন রাজপুত প্রতিবাসী বলিল সে কাঁদিয়া গিয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সেই রাজপুত বলিল যে এই জঙ্গল দিয়া আসিতে আসিতে তার সঙ্গীরা সকলেই মরিয়াছে, মাত্র একজন বৃদ্ধ সঙ্গে ছিল। খরচাও ফুরাইয়াছে। 2-3 দিন উপবাস করিয়াছে। আরো কতদিন উপবাস করিতে হয় বলা যায় না। এ জঙ্গল পাহাড়ের মধ্যে কোথায় ভিক্ষা পাইবে? আপনার নিকট ভিক্ষার নিমিত্ত আসিয়াছিল, আপনিও ভিক্ষা দেন নাই। এ কথা শুনিয়া আমার কষ্ট হল। তাহার বিপদ কতক অনুভব করিতে পারিলাম। নিজে সেই অবস্থায় পড়িলে কি যন্ত্রণা পাইতাম তাহা কল্পনা করিতে লাগিলাম। জঙ্গলে অন্নাভাব আর অপার নদীতে নৌকোডুবি একই প্রকার। আমি তাহাকে অনায়াসে 2-5 টাকা দিতে পারিতাম, তাহাতে নিজের কোনো ক্ষতি হইত না, অথচ সে রক্ষা পাইত। আমি তাহাকে উদ্ধার করিলাম না, তাড়াইয়া দিলাম। এই নিষ্ঠুরতার ফল একদিন আমায় অবশ্যই পাইতে হইবে। এরূপ কথা আমার সর্বদা মনে হইত। 2-4 দিনের পর একটি সাহেবের সহিত আমার দেখা হইল। তিনি 10 ক্রোশ দূরে একা থাকিতেন। গল্প করিবার নিমিত্ত মধ্যে মধ্যে আমার তাঁবুতে আসিতেন। গল্প করিতে করিতে আমি তাহাকে যুবতীর কথা বলিলাম। তিনি কিয়ৎক্ষণ রহস্য করিলেন। তাহার পর বলিলেন, আমি স্ত্রীলোকটির কথা শুনিয়াছি। সে জঙ্গল অতিক্রম করতে পারে নাই, পথেই মরিয়াছে। এ কথা সত্য হোক বা মিথ্যাই হোক, আমার বড় কষ্ট হইল। আমি কেবল অহংকারের চাতুরিতে পড়িয়া খাঁ সাহেব কথায় চটিয়াছিলাম। তখন জানিতাম না যে একদিন আপনার অহংকারে আপনি হাসিব। সাহেবকে বিদায় দিয়া অপরাহ্নে যুবতীর কথা ভাবিতে ভাবিতে পাহাড়ের দিকে যাইতেছিলাম। পথিমধ্যে কতগুলি কোল কন্যার সহিত সাক্ষাৎ হইল। তাহারা দাড়ি হইতে জল তুলিতেছিল। এই অঞ্চলে জলাশয় একেবারেই নাই। নদী শীতকালে একেবারে শুষ্কপ্রায় হইয়া যায়। সুতরাং গ্রাম্য লোকেরা এক এক স্থানে পাতকু আকারের ক্ষুদ্র খাদ খনন করে। তাহা 2 হাতের অধিক গভীর করিতে হয় না। সেই খাদে ক্রমে চুঁয়ে চুঁয়ে জল জমে। 8-10 কলসি জল তুলিলে আর কিছু থাকে না। আবার জল ক্রমে আসিয়া জমে। এই ক্ষুদ্র খাদগুলিকে দাড়ি বলে। কলকন্যারা আমায় দেখিয়া দাঁড়াইল। তাহাদের মধ্যে একটি লম্বদড়ি, সর্বাপেক্ষ বয়োজ্যেষ্ঠা, মাথায় পূর্ণ কলস 2 হস্তে ধরিয়া হাস্যমুখে আমায় বলিল, রাত্রে নাচ দেখিতে আসিবেন। আমি মাথা হেলাইয়া স্বীকার করিলাম। অমনি সকলে হাসিয়া উঠিল। কোলের যুবতীরা যত হাসে যত নাচে, বোধহয় পৃথিবীর আর কোনো জাতির কন্যারা তত হাসিতে নাচিতে পারে না। আমাদের দুরন্ত ছেলেরা তাহার শতাংশও পারে না। সন্ধ্যার পর আমি নৃত্য দেখিতে লাগিলাম। গ্রামের প্রান্তভাগে এক বট বৃক্ষতলে গ্রামস্থ যুবারা সমুদয় আসিয়া একত্র হইয়াছে। তাহারা খোপা বাঁধিয়াছে। তাহাতে 2-3 খানি কাঠের চিরুনি সাজাইয়াছে। কেহ মাদল আনিয়াছে, কেহ বা লাঠি আনিয়াছে। রিক্ত হস্তে কেহই আসে নাই। বয়সের দোষে সকলেরই দেহ চঞ্চল। সকলেই নানা ভঙ্গিতে আপন আপন বলবীর্য দেখাইতেছে। বৃদ্ধেরা বৃক্ষমূলে উচ্চ মৃন্ময় মঞ্চের উপর জড়বৎ বসিয়া আছে। তাহাদের জানু
প্রায় স্কন্ধ ছাড়াইয়াছে। তাহারা বসিয়া নানা ভঙ্গিতে কেবল ওষ্ঠ ক্রীড়া করিতেছে। আমি গিয়া তাহাদের পার্শ্বে বসিলাম। এ সময় দলে দলে গ্রামস্থ যুবতীরা আসিয়া জমিতে লাগিল। তাহারা আসিয়াই যুবাদিগের প্রতি উপহাস আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বড় হাসির ঘটা পড়িয়া গেল। উপহাস আমি কিছুই বুঝিতে পারিলাম না, কেবল অনুভবে স্থির করিলাম যে যুবারা ঠকিয়া গেল। ঠকিবারই কথা, যুবা 10-12টি, কিন্তু যুবতীরা প্রায় 40 জন। সেই 40 জনে হাসিলে পল্টনও ঠকে। হাস্য উপহাস্য শেষ হইলে নৃত্যের উদ্যোগ আরম্ভ হইল। যুবতী সকলে হাত ধরাধরি করিয়া অর্ধচন্দ্রাকৃতি রেখা বিন্যাস করিয়া দাঁড়াইল। দেখিতে বড় চমৎকার হইল। সকলগুলি সমউচ্চ, সকলগুলি পাথুরে কালো, সকলেরই দেহ অনাবৃত। সকলের সেই অনাবৃত বক্ষে আশির ধুকধুকি চন্দ্রকিরণে এক একবার জ্বলিয়া উঠিতেছে। আবার সকলের মাথায় বনপুষ্প, কর্ণে বনপুষ্প, ওষ্ঠে হাসি। সকলেই আহ্লাদে পরিপূর্ণ, আহ্লাদে চঞ্চল, যেন তেজপুঞ্জ অশ্বের ন্যায় সকলেই দেহ বেগ সংযম করিতেছে। সম্মুখে যুবারা দাঁড়াইয়া, যুবাদের পশ্চাতে মৃন্ময় মঞ্চ পরিবৃদ্ধেরা এবং তৎসঙ্গে এই নরাধম। বৃদ্ধেরা ইঙ্গিত করিলে যুবাদের দলে মাদল বাজিল। অমনি যুবতীদের দেহ যেন শিহরিয়া উঠিল। যদি দেহের কোলাহল থাকে তবে যুবতীদের দেহে সেই কোলাহল পড়িয়া গেল। পরেই তাহারা নৃত্য আরম্ভ করিল। তাহাদের নৃত্য আমাদের চক্ষে নূতন। তাহারা তালে তালে পা ফেলিতেছে, অথচ কেহই চলে না, ডোলে না, টলে না। যে যেখানে দাঁড়াইয়া ছিল সে সেখানেই দাঁড়াইয়া তালে তালে পা ফেলিতে লাগিল। তাহাদের মাথার ফুলগুলি নাচিতে লাগিল, বুকের ধুকধুকি দুলিতে লাগিল। নৃত্য আরম্ভ হইলে পর একজন বৃদ্ধ মঞ্চ হইতে কম্পিত কণ্ঠে একটি গীতের মহড়া আরম্ভ করিল। অমনি যুবারা সেই গীত উচ্চস্বরে গাইয়া উঠিল। সঙ্গে সঙ্গে যুবতীরা তীব্র টানে ধুয়া ধরিল। যুবতীদের সুরের ঢেউ নিকটের পাহাড়ে গিয়া লাগিতে লাগিল। আমার তখন স্পষ্ট বোধ হইতে লাগিল যেন সুর কখনো পাহাড়ের মূল পর্যন্ত, কখনো বা পাহাড়ের বক্ষ পর্যন্ত গিয়া ঠেকিতেছে। তাল পাহাড়ে ঠেকা অনেকের নিকট রহস্যের কথা, কিন্তু আমার নিকট তাহা নহে। আমার লেখা পড়িতে গেলে কিন্তু এরূপ প্রলাপ বাক্য মধ্যে মধ্যে সহ্য করিতে হইবে। যুবতীরা তালে তালে নাচিতেছে, তাহাদের মাথার বনফুল সেই সঙ্গে উঠিতেছে নামিতেছে, আবার সেই ফুলের দুটি একটি করে ঝরিয়া তাহাদের স্কন্ধে পড়িতেছে। শীতকাল, নিকটে 2-3টি স্থানে হু হু করিয়া অগ্নি জ্বলিতেছে। অগ্নির আলোকে নর্তকীদের বর্ণ আরো কালো দেখাইতেছে। তাহারা তালে তালে নাচিতেছে। নাচিতে নাচিতে ফুলের পাপড়ির ন্যায় সকলে একবার চিতিয়া পড়িতেছে। আকাশ হইতে চন্দ্র তাহা দেখিয়া হাসিতেছে, আর বটমূলের অন্ধকারে বসিয়া আমি হাসিতেছি। নৃত্যের শেষ পর্যন্ত থাকিতে পারিলাম না। বড় শীত, অধিকক্ষণ থাকা গেল না। শেষ হলো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ, চতুর্থ প্রবন্ধ বা চতুর্থ খণ্ড। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। Till then, take care and stay tuned to Let's Do Golpo.